আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদ। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। রাজনীতিতে সকল দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন, এমন আশা জানিয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে তার দেশ। এর আগে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গেল ৮ আগস্ট রাজনীতিতে সকল দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন, এমন আশা জানিয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে তার দেশ। এর আগে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। Professor Yunus to lay out his vision. রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন। শাসন ব্যবস্থার শক্তিশালীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2024-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, কয়েকটি দেশ তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা এখন অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে পঙ্গু ও গুমের শিকার ইসলামী ছাত্র শিবিরের 7 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে। সকাল 11:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দাখিল করে তারা। অভিযোগকারীরা হলেন দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মোহাম্মদ আলমগীর হোসেন, আব্দুল করিম, মোহাম্মদ জনি ইসলাম ও সাইফুল ইসলাম। অভিযোগে মোট 53 জনকে আসামি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে কারোর নাম প্রকাশ করা হয়নি। প্রায় 3 বছর আগে গুম হওয়া এই নেতাদের মধ্যে একজন তার চোখ হারিয়েছে, আর দুজন এখন প্যারালাইসিসে আক্রান্ত। এর আগে গত 21 অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির নেতা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস সহ গুম হওয়া 6 নেতাকর্মী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক, তারপর আগ্নেয়াস্ত্র, এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে। এক পর্যায়ে রান্দা দিয়ে তার দুপায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল, 30 ফুট উঁচু ব্রিজ, সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত মোহাম্মদ বাবুলের দিন কাটে চরম অর্থকষ্টে। গত 28 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালিয়ে 8 সদস্যের সংসারের ব্যয় বহন করতেন তিনি। আহত হওয়ার পর থেকে আয় বন্ধ। অভাব অনটনে থাকলেও এখন পর্যন্ত কেউ সহায়তায় এগিয়ে আসেনি। এয়ার বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই এলাকায় সবচেয়ে বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ। অনেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলেও চিকিৎসা ব্যয় মেটাতে যেন ধুকে ধুকে মরছেন। এদের একজন মোহাম্মদ বাবুল। 28 জুলাই সন্ধ্যার দিকে বাবুলের পা ভেদ করে পুলিশের বুলেট। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।
ঘটনার বর্ণনা দেন গুলিবিদ্ধ বাবুল। আহত অবস্থায় এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মুরগি গায়ে লাগছিল, বুকে লাগছে, ওইটা মারা গেছে। ওই অবস্থায় দেখে আমি দৌড় দিয়েছিলাম, দৌড় দেওয়ার পর আমার পায়ে লাগছে। এরপর আমার আর কোনো হুঁশ নেই, কারণ কারিগরেরা এরা আমার হাসপাতালে আছে। এরপর নারায়ণগঞ্জ ঢাকা মেডিকেল। সরকার তো কোনো কিছু পাই নাই, যখন যদি পাই তাহলে একটু উপকার। বাবুলের উপার্জনে সংসার চলত, আয় বন্ধ হওয়ায় চরম কষ্টে রয়েছে পরিবারটি। মেলা টাকাই নষ্ট করছি, এখন আমাদের টাকা পয়সা নাই, আমাদের ওষুধ পানি খাইতে কষ্ট হয়। তা আমি নিজে কাজ কাম করে যাই, যেটুকু পারি ডাইল চাইল এ চালাই, ঘর বাড়ি দিতে আমাদের কষ্ট হয়, তাই ওষুধ পানি কিনতে কষ্ট হয়। ছেলে যদি আবার কাজকর্ম করতে পারে, যদি দেয় বাইকে থাকে তাহলে খাবো, আর না হলে আমাদের কষ্ট করে যেতে হবে। ডাক্তার এক্সরে করে বলছে এই অপারেশন করতে হবে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা করেনি পরিবার। বড় সংসারে একটু সচ্ছলতা ফেরাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চায় তারা। আর বাদল, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা পুরো শরীর, প্রতিটি মুহূর্ত কাছে অসহনীয় যন্ত্রণায়। বলছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আরিফের কথা। মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে সে। একদিকে চিকিৎসা খরচ, অন্যদিকে পরিবারের মুখে খাবার তুলে দেয়া, দুয়ে মিলে দিশেহারা পরিবার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবুল কাশিমের ছেলে আরিফ। বাবা মারা যাওয়ার পর মা, নানি, স্ত্রী, সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে আরিফের উপর। টিউশন আর দিনমজুর করে সবার মুখে খাবার তুলে দিলেও বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে সেই পথও বন্ধ। রাজধানীর উত্তরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যায় আরিফ। সেখানে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় পুরো শরীর। আন্দোলনকারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে 3 দফা অস্ত্রোপচারে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন তিনি। তবে টাকার অভাবে থমকে গেছে উন্নত চিকিৎসা। একদিকে বুলেটের ক্ষতচিহ্ন, অন্যদিকে সংসারের চিন্তায় দিশেহারা পরিবার। আন্দোলনে 3 জন পুলিশ আমাদের বাধা দেয়, সাথে সাথে 3টা গাড়ি এসে কোনো কথা নাই গুলি করে। 3 গাড়ি থেকে ভারী অস্ত্র ছিল তাদের কাছে। আমার গুলি লেগে যায় প্রথমে, হেড বর্গা নিতাম, এগুলা কাজ করে নিজে কাজ করে পড়াশোনাটা চালাইছি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই। গুলি খাইয়া শরীরটা যা যা হয়ে গেছে। আমার ছেলে অন্ধইরা বহান লাগে, তোলার লাগে, অনেক কষ্টে আছি। সরকারের কাছে আমি একটু দয়া চাই। আরিফের উন্নত চিকিৎসা সহ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ স্বজন ও এলাকাবাসীর। চিকিৎসা করাইছিলাম না, সরকারের কাছে এটা একটু আবেদন জানি তার দেহে। ওর একটা বাচ্চা আছে, বিবাহ করছে, আজকে 40 দিন। একটা চাকরি বাকরি যদি পাইতো সরকারের সহযোগিতায়, তাহলে ওর জন্য ভালো হইতো। আহত আরিফের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টাঙ্গাইল জেলার যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমরা সরকারিভাবে তাদের তালিকা করেছি। প্রশাসনের পক্ষ থেকে এই সকল পরিবারকে এবং আহত ব্যক্তিদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আরিফের উন্নত চিকিৎসার পাশাপাশি কাজের ব্যবস্থা করতে সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। ইমরুল কায়েস, RTV। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন পয়েন্টে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছে তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সড়কে দ্রুতই পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা সাধারণ মানুষের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ কিছুদিন ধরে রাজধানীর প্রধান প্রধান সড়ক স্থবির হয়ে থাকছে যানজটে। এতে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় সড়কে। সড়কে শৃঙ্খলা ফেরাতে 10 নভেম্বর থেকে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যারা মূলত ট্রাফিক আইন মানাতে সচেতনতা ও প্রধান সড়কে রিক্সা যেন চলাচল করতে না পারে সে বিষয়ে সহায়তা করছে। উল্টা পথে যে রিক্সাগুলো যাচ্ছে সেগুলো আমরা সোজা পথে নিয়ে যাচ্ছি। তারপর প্যাসেঞ্জাররা ওনারা যখন আমাদের কথা শুনছে না, তখন আমাদের হেল্প করছে ট্রাফিক পুলিশ। উল্টা না আসতে পারে ওটা দেখতেছি, মেন রাস্তা যেন অটো না উঠতে পারে আর রিক্সা উঠতে না পারে। তবে শিক্ষার্থীদের আছে তিক্ত অভিজ্ঞতা। ট্রাফিক আইন ভাঙায় বেশি উৎসাহ শিক্ষিতদের। শিক্ষিতের ভিতরে বিভিন্ন ধরনের কথা আসে, ওরা মানতে চায় না, অনেক ধরনের প্রশ্ন করে, অনেক ধরনের কথা বলে। নিজের সুবিধার জন্য অনেক সময় রং রুটটা ব্যবহার করে,
বা হয়তো দ্রুত ক্রস করে বা সিগন্যাল মানতে চায় না। সাধারণ মানুষও সাধুবাদ জানিয়েছে সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের কাজের জন্য। দ্রুতই পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসবে বলে মত তাদের। যে শিক্ষার্থীরা ট্রাফিকের সাথে যদি মিনিমিশে যদি কাজ যদি করে তাহলে অবশ্যই যানজট মুক্ত বাংলাদেশ খুব শীঘ্রই ফিরে আসবে। শিক্ষার্থীদের সামনে তারা ঘুষ বা দুর্নীতি করার এর সুযোগটা অনেকটা অংশেই কমে যাবে। প্রথম পর্যায়ে 300 শিক্ষার্থী ট্রাফিক পুলিশের থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমে আরও 300 শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে মাঠে নামবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে যুব উপদেষ্টা বলেন, বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত তা নিয়ন্ত্রণ করা হবে। দেশে এখন 1,80,00,000 মানুষ বেকার আছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের সাথে তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেই জায়গায় সিন্ডিকেট একটা বড় সমস্যা। আমাদের সাপ্লাই বেড়েছে, তারপরেও দাম বাড়ছে। সেই টাস্ক ফোর্স কিন্তু এখনো কাজ করে যাচ্ছে, তারা জরিমানা করছেন এবং মনিটর করছেন। পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের উপর। এজন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। শিক্ষাক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে 10ম গ্রেড দাবির বিষয়টি বাস্তবসম্মত নয়, এটি তাদের বুঝতে হবে। পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল, সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো। বেশিরভাগ কলেজে হয় না নিয়মিত ক্লাস, নেই প্যাথোলজিক্যাল ল্যাব, রিসার্চ সেন্টার। নামে হাসপাতাল হলেও বহির্বিভাগ ছাড়া কোথাও নেই সেবা কার্যক্রম। হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে, অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম প্রাচীন হোমিওপ্যাথি কলেজ। BHMS ও DHMS এই দুটি কোর্সে প্রায় 2000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। বাংলাদেশের হোমিওপ্যাথিতে শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান নিয়ে ছাত্রছাত্রীদের রয়েছে নানা অভিযোগ। 2002 সাল বা ওর আগে তখন শুনতাম যে পড়াশোনার মান এর থেকে ভালো ছিল। সরাসরি আর কি বই দিয়ে পরীক্ষা হয় বা হলে ছাত্ররা বা যেভাবে নকল সাপ্লাই হয় বা ছাত্ররা নিয়ে যায়। এখানে অনেক কিছুর ঘাটতি আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই। নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল হলেও বহির্বিভাগে রোগী দেখা ছাড়া নেই হাসপাতালের কোনো কার্যক্রম। হাসপাতালের এই বিছানাগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানকার দুরবস্থার চিত্র। অধ্যক্ষ ডাক্তার সালেহা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, দুপুর 12টার পর আর কলেজে থাকেন না তিনি। যখন পরীক্ষা হয় তখন 2 বেলা সারাদিন কলেজে থাকি। ক্লাস তো হয়, MBBS ডাক্তারও আছে, সবই আছে, টেকনোলজিস্টও আছে, সব আছে। রাজধানীর মৌচাকে অবস্থিত হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের বেহাল দশা। একটি ফ্লোরে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে চলে শিক্ষা কার্যক্রম। খুপড়ি ঘরের মতো এই জায়গাতেই হয় ক্লাস। হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ল্যাব এটি। এখান থেকে গবেষণা করে মানুষের জটিল রোগব্যাধির চিকিৎসা করবেন চিকিৎসকরা। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুর রাজ্জাক।
হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করছে তারা। যেসব কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কাউন্সিল। এই বিষয়টা আমরা অবশ্যই দেখব, আর যদি স্পষ্টভাবে কেউ লিখিত কোনো অভিযোগ দেয় সেটা আমরা এখনো দেখতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে। ভোর 5টার দিকে পল্টন মোড়ে ইউনিট পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ। আহতর অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুনে পড়ে গেছে আকমল আলী ঘাটের জেলেপল্লী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গেল রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে 20টিরও বেশি বসত ঘরের পাশাপাশি দোকান পড়ে গেছে। এ সময় জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শীত পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। উত্তরের জনপদ দিনাজপুরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সকল প্রকার যানবাহন। সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের প্রকৃতিতে নেমেছে শীত। সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। আর কুয়াশা উপেক্ষা করে বের হওয়া নিম্ন আয়ের মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গায়ও কুয়াশা ঢেকে থাকছে চারপাশ। এবার একটু আগে শীতের আমেজ দেখা যাচ্ছে এই জেলায়। ভোর 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামেও কমেছে তাপমাত্রা। সারা রাত বৃষ্টির মতো শিশির ঝরে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ফের জ্বলছে ভারতের মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বাড়ি লক্ষ্য করে চলছে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ ইন্টারনেট সেবা। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে বিদ্রূপ করেছেন কংগ্রেস সভাপতি। ফারুক হোসেনের রিপোর্ট। নতুন করে সহিংসতা আর বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থানে রণক্ষেত্র রাজ্যটি। হামলা, অগ্নিসংযোগ আর লুটপাটের শিকার হয়েছে মন্ত্রী বিধায়কদের বাড়ি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িও তছনছ করার চেষ্টা করেছিল তারা। জিরিবাম শহরে অন্তত 2টি গির্জা ও 3টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একাধিক অগ্নিসংযোগের ঘটনার পাওয়া গেলেও এখনও তা যাচাই করতে পারেনি পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। ঘটনা সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, আসাম রাইফেলস ও পুলিশ। পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় জিরিবাম সহ 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। রাজ্যের বেশ কিছু অংশে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা। বিধায়ক ও মন্ত্রীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ও রক্তপাতের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া গঠবন্ধন সরকার। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গেও বিজেপির এক হে তো সেফ হে স্লোগানকে উপহাস করে বলেন, মোদির ডাবল ইঞ্জিন সরকারের অধীনে মণিপুর একতাবদ্ধ নয়, নিরাপদ নয়। ফারুক হোসেন, RTV। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় 2টি ফ্ল্যাশ বোম। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করেছে। তবে হামলার সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এরই মধ্যে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 43 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে 22 নভেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পূর্বসূচি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নিতে একটি 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও চায় বিসিবির সম্মতিতে সেটা 2 দিনে নামিয়ে আনা হয়। গত সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ। সফরে 2টি টেস্ট ছাড়াও 3টি করে ওয়ানডে ও টি20 খেলবেন মিরাজ তাসকিনরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতীতে রাজনীতিকরণের কারণে জোড়াতালি দিয়ে চলছে জানিয়ে দ্রুতই বিসিবিতে গতিশীলতা ফিরিয়ে আনার কথা বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে যুব ও ক্রীড়া, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি বলেন, ফেডারেশনগুলোর গতি ফিরিয়ে আনার জন্য দ্রুত কমিটি গঠন করা হবে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অর্থ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য আরও সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডহক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি এবং প্রায়োরিটি বেসিসে যেই যে ফেডারেশনগুলোর সামনে কোনো টুর্নামেন্ট আছে খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেব। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।